দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। রুমে শুয়ে শুয়ে ফোন দেখছিল অনু। অরু টেবিলে বসে বসে পড়ছিল। হঠাৎ মুখের ওপর ঠাস করে একটা বই পড়ল। বিরক্ত হয়ে বইটা সরিয়ে অরুকে বকা দিতে নিলে দেখে নুসু নাক ফুলিয়ে 2 হাত কোমরে ধরে অনুযায়ী রাগী চোখে তাকিয়ে আছে। অনু উঠে নুসুকে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? রাগে দাঁত কিরমির করে নুসু বলল, সোনাবাবু, তুমি আমার জিজ্ঞাসা করেছ এভাবে তাকিয়ে আছি কেন? ফোনেও ওধাই ছাড়ি মারছ কেন? তোরে কি করছিলাম আমি? নিজেই ফোন দিয়ে ছাড়িয়ে দিছস শালি। মুড খারাপ ছিল বলে উঠে অরুকে বলল, তোর রুমে চলে যা, আজ থেকে তুই তোর রুমে থাকবি, এখানে থাকা লাগবে না। বোনের কথা শুনে অরু চুপচাপ বই খাতা সব নিয়ে রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে চলে গেল। অনু বিছানায় নুসুর পাশে বসলো। সেদিন ওইসবের জন্য লজ্জায় আরিফ ভাইয়ের সামনে যায়নি। আজকে সকালে খাবার টেবিলে যায়নি। আরিফ ভাইকে নামতে দেখে রান্নাঘরে গিয়ে লুকিয়েছিলাম। আরিফ ভাই সকালে না খেয়ে অফিসে চলে গিয়েছেন, তাই মুড ভালো নেই। অনুর কথা শুনে নুসু বলল, ও আচ্ছা, সমস্যা নেই, রাতে আসলে সামনে গিয়ে বসে থাকিস, রাগ ভেঙে যাবে। মুড খারাপ করিস না জান, আয় পড়তে বসি। তোর ভাইয়ের না কোন বন্ধু আসবে পড়াতে, এখনো আসলো না? আমি সামনে যাব কিভাবে? তাকে দেখলেই আমার লজ্জা করে, কেমন যেন অনুভূতি হয়। বান্ধবী লজ্জামাখা মুখ দেখে নুসু মজা করে বলল, উল্লে উল্লে বাবু, তা লজ্জা করে? যখন গাড়ির ভেতর বসে বসে বুকে কামড় দিচ্ছিলে তখন লজ্জা কই গেছিল? অনু নুসুকে থাপ্পড় মেরে বলে, সর, তোর লজ্জা শরম নাই, আমার আছে। তখন কি হয়েছে সেটা বারবার বলবি না? আচ্ছা, বলবো না। এখন এমন করে থাকিস না মেরি জান, হেসে দে, পরে তোর জামাই আসলে তার সামনে যা করার করিস। দুজন বসে বসে কথা বলছিল, তখন শাহিদা বেগম একটা মেয়েকে নিয়ে রুমে ঢুকলো। অনু নুসুকে দেখিয়ে বলল, এই দুইজন তোমার স্টুডেন্ট, এই তোরা ভালো করে পড়িস, জ্বালাবি না একদম। মেয়েটাকে দেখিয়ে বলল, ও আচ্ছা, ও হচ্ছে আরিফের বান্ধবী উর্মি, খুব ভালো মেয়ে, তোদের পড়াবে আজ থেকে। অনু নুসুকে পরিচয় করিয়ে দিয়ে শাহিদা বেগম চলে গেল। অনু উর্মিকে বলল, আপু, আপনি এখানে বসেন। উর্মি চুপচাপ বসে পড়ল। অনু নুসুকে জিজ্ঞাসা করল, কি কি পড়েছ নুসু? দেখিয়ে দিল। তারপর তাদের 2 ঘন্টা পড়িয়ে উর্মি চলে গেল। উর্মি চলে যেতেই নুসু বলল, তোর জামাই কি ম্যাম দিল রে? কিছু বলে না, রোবটের মতো খালি পড়ালো, পড়িয়ে চলে গেল। ভালো ম্যাম, তোর মতো বাচাল নয়, পড়াতে এসেছেন, পড়াচ্ছেন তো সুন্দর করে চুপ থাকিস, কেউ শুনলে পিডাবি। নুসু সব কিছু গুছিয়ে উঠিয়ে দাঁড়িয়ে বলল, চলে যাই, কালকে আবার আসবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনু নুসুকে নিয়ে বের হলো রুম থেকে। ঠিক সে সময় আতিফও রেডি হয়ে বেরোচ্ছিল। একবার নুসু আতিফের চোখাচোখি হয়ে গেল। নুসু দ্রুত চোখ সরিয়ে অনুর হাত টেনে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে গেল। তাকে এইভাবে ইগনোর করে চলে যাওয়া দেখে আতিফ সামান্য ভুরু কুঁচকালো। তারপর নেমে বের হয়ে গেল। নুসুকে বিদায় দিয়ে অনু রুমে এসে সব কিছু গুছিয়ে শুয়ে ঘুমিয়ে গেল। রাত 9টার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচের রুমে সোফায় অরুর পাশে বসলো। অরু বসে টিভি দেখছে। অরুকে শুয়ে দিল। কিছু সময় সবাই আসলো। আরিফ সদর দরজা দিয়ে ঢুকে দেখলো অরুর পাশে গুটিসুটি মেরে অনু শুয়ে টিভি দেখছে। এক পলক তাকিয়ে দেখে গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অনু দেখে আরিফের চলে যাওয়া। অনুকে এখনো না, অনুর মুখ ভার রেখেছে। 10:30টায় সবাই খাবার টেবিলে বসেছে। শিউলি বেগম, শাহিদা বেগম, সবাইকে। বড় আম্মু ভাইয়া আসলো না খেতে? না, বাইরে থেকে নাকি খেয়ে এসেছে, তাই বলল খাবে না আর। অয়ন, ও বলে অনুর দিকে তাকিয়ে ভুরু নাচালো। অনু প্লেটের দিকে তাকিয়ে রইল। অনুর চোখ ছলছল করে জ্বলে। কোনো মতে একটু খেয়ে উঠে দাঁড়িয়ে গেল। আরিয়ান চৌধুরী জিজ্ঞাসা করলো, মামনি কিছু খেলে না দেখি, উঠে যাচ্ছ কেন? তেমন খিদে নেই বড় আব্বু, বিকেলে খেয়েছিলাম, বলেই বেসিনে হাত ধুয়ে ওপরে চলে গেল। আরিফের দরজার সামনে এসে দরজা ঠেলা দিল, কিন্তু দেখলো ভেতর থেকে দরজা লক করা। বেশ কয়েকবার ডাকলো অনু, কিন্তু আরিফ কোনো সাড়া শব্দ করলো না। অনু এবার কান্না করে দিয়ে বলল, আরিফ ভাই, দরজা খুলুন, দরজা লক করছেন কেন? আপনি জানেন আমি আসবো, তবুও দরজা লক করে রেখেছেন কেন? খুলুন দরজা। অনুর কান্না করার কণ্ঠ শুনে হঠাৎ আরিফ দরজা খুলে দিল।
দরজা খুলতে না দেখে অনু কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে বসে বসে নাক টেনে টেনে কিছুক্ষণ কাঁদল। কেঁদে কেঁদে ফোনটা হাতে নিয়ে আরিফের নাম্বারে, আপনি আমার উপর রাগ করেছেন কেন? আমার কি লজ্জা নেই? আমি লজ্জায় আপনার সামনে যেতে পারছি না। আপনি কেন বোঝেন না? আমি কি ইচ্ছে করে লুকাচ্ছি? একতরে ডাকলাম, দরজা খোলেন। আপনি দরজা লক করে রেখেছেন। আপনি ভালো না আরিফ ভাই। আপনি আবার আগের মতো করছেন। আপনি আমায় কাঁদাচ্ছেন আরিফ ভাই। নিজে না খেয়ে আমাকে কষ্ট দিচ্ছেন। মেসেজ লিখে সেন্ড করে দিল। সাথে সাথে সিন হলো, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। রাত 2:30টা বাজতে চললো। এখনও অনু বিছানায় এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। এবার থাকতে না পেরে বিছানা থেকে উঠে পা টিপে টিপে আবার আরিফের দরজার সামনে এলো। দরজায় ঠেলা দিয়ে দেখলো দরজা খোলা। চট করে ঢুকে পড়ল। দেখলো আরিফ বিছানায় হয়ে শুয়ে আছে, চোখের ওপর হাত দিয়ে। অনুর নাক টানার শব্দ। আরিফের চোখের ওপর হাত রেখে বলল, নাক টানতে হলে রুম থেকে বের হয়ে ইচ্ছামত নাক টেনে আয়। পায়ের কাছে বসে একদম ফ্যাস ফ্যাস করবি না। অনু অভিমান করে উঠে দাঁড়ালো। বের হয়ে যেতে বলছেন? বিরক্ত হচ্ছেন এখন আমার উপর? আচ্ছা চলে যাচ্ছি, থাকেন আপনি। ভালো ভালো করে ঘুমান। কথাগুলো বলে যাওয়ার জন্য পা বাড়াতে আরিফ উঠে অনুর হাত টেনে বিছানায় ফেলে অনুর উপর চড়ে উঠে বলল, তুই এসেছিস কেন এখানে? বসে বসে নাক টানার জন্য এসেছিস? তোকে বলেছিলাম আমার কাছে আসতে। কালকে রাতে সামনে আসিসনি, বুঝলাম লজ্জা পাচ্ছিলি। আজকে সকালেও খাবার টেবিলে আসিসনি কেন? আমাকে নামতে দেখে দৌড়ে রান্নাঘরে লুকালি কেন? এখন এসে ঢং দেখিয়ে আবার চলে যাচ্ছিস? অনু আরিফের রাগ দেখে কান্না করে দিল জোরে। আরিফ অনুর মুখ ভেতরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ। শব্দ বাহিরে যাবে তখন দেখা যাবে তোর শ্বশুর বন্দুক নিয়ে চলে আসবে। অনু নাক টেনে টেনে বলল, আপনি কি বোঝেন না? আমার লজ্জা করছিল, এর জন্য সামনে আসিনি। তাই জন্য আপনি রাগ করবেন কেন? খাবেন না কেন কোনো কিছু? আরিফ এবার কিছুটা নরম হয়ে বলল, খেলে কি হবে আর না খেলে কি হবে? বিয়ে করে বউয়ের থেকে দূরে থাকতে হয়, সেই তো আমি অবভুক্তই রয়ে যাই। অনুর কান্না থেমে গেল আরিফের কথা শুনে। আমি ভাত খাওয়ার কথা বলছি, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আরিফ বলল, তুই বল, বিয়ে করা বউকে সামান্য ছুলে বউ যদি দুদিন সামনেই না আসে তাহলে আমার কেমন লাগে? তখন অনুর নাক টানা আপনা আপনি থেমে গেল। আরিফের কথায় স্পষ্ট এক অভিযোগ মিশেছিল। আমি ভাত খাবার কথা বলেছি, আপনি কথা ঘুরাচ্ছেন কেন? অনু তখনও সেই পুরনো কথাতে রইল, কারণ আরিফের শেষের কথাগুলোর গভীরতা তার ছোট্ট মন ঠিক ধরে উঠতে পারছিল না। আরিফ এবার হতাশ ভঙ্গিতে একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে একটু আলগা করলো। সে তখনও অনুর উপর ঝুঁকেছিল। ঘোরাচ্ছি না, বলছি তুই সামনে না এলে আমার খাওয়া হয় না। বুঝতে পারিস না কেন? আরিফ চোখে মুখে সেই হতাশ ভাব দেখে অনুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারল তার এই লজ্জায় আরিফকে কষ্ট দিয়েছে। সঙ্গে সঙ্গে অনু তার 2 হাত তুলে আরিফের গালে দুটি ধরল। তার হাতের শীতল স্পর্শ আরিফ যেন সামান্য নড়ে উঠল। আবারও রাগ করেছেন? অনু ফিসফিস করে জিজ্ঞেস করল। তার চোখ তখনও ছলছল। আরিফ কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। অনু এবার সাহস সঞ্চয় করল। সে আরিফের গাল থেকে হাত নামিয়ে এনে তার কাঁধে জড়িয়ে ধরল। নিজের কপালটা আরিফের বুকে আলতো করে ঠেকিয়ে দিয়ে খুব নরম স্বরে বলল, রাগ করবেন না প্লিজ, আমি সত্যিই অনেক লজ্জা করেছিল, তাই সামনে যেতে পারিনি। আপনি তো জানেন। কি জানি? আরিফ চাপা স্বরে জিজ্ঞেস করল। অনু এবার মুখ তুলে বোকা হাসার চেষ্টা করল। সেই হাসিটা ছিল সামান্য জড়তা আর অনেকখানি মিষ্টি দুষ্টুমিতে ভরা। জানি যে আপনি আমাকে খুব জ্বালাতে পারেন, আবার খুব ভালোবাসেন। আর আমি একটু বোকা তো, তাই বুঝতে পারিনি যে সামনে না এলে আপনার এতটা রাগ হবে। আরিফ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। অনুর গলায় সরে মিষ্টি স্বীকারোক্তি তার রাগ যেন মুহূর্তের মধ্যে গলিয়ে দিল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সে অনুর কপালে একটু চুমো খেল। দুষ্ট হেসে বলল, ফাজিল মেয়ে, নাটক কম করে আমার রাগ ভাঙানোর ব্যবস্থা করো। আরিফের গলার স্বর এবার শান্ত, তাতে শাসনের বদলে ছিল আদরের আমেজ। কি করলেন? আপনার রাগ ভাঙবে? যা বলবেন তাই করব। আরিফ তার হাত দুটো আলগা করে দিয়ে শুয়ে পড়ল। তারপর অনুকে নিজের বুকের কাছে টেনে নিয়ে এসে বলল, শুনে শুনে গুনে গুনে 10টা চুমো খাবি আমার ঠোঁটে, একটাও কম না। আরিফের কথা শুনে অনু বড় বড় চোখ করে তাকিয়ে বলল,
আমি কিভাবে চুমা খাবো? লজ্জা করে আমার। তোর লজ্জা করলে চলে যা, তোকে আমার রাগ ভাঙাতে হবে না। আরিফের কথা শুনে অনু তার চোখের দিকে তাকালো এবং বলল, তাহলে 10টা নয় 2টো। আরিফ অনুর কথা শুনে কিছু বলল না, শুধু ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। আরিফকে কিছু বলতে না দেখে অনু বলল, এভাবে চেয়ে আছেন কেন? দিচ্ছি তো। অনু ধীরে ধীরে মুখ খানিকটা উঁচু করে আরিফের মুখোমুখি হলো। একটু একটু করে কাছে আসতেই অনুর গরম নিঃশ্বাস আরিফের মুখের ওপর পড়ল। অনুকে এভাবে দেখে আরিফ শুকনো ঢোক গিলল। আরিফের ঠোঁটে ছোট ছোট করে অনু চুমো খাচ্ছে দেখে আরিফের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। অনু গুনে গুনে 10টা চুমো দিয়ে মুখ উঁচু করে আরিফকে বলল, শেষ? এবার রাগ ভাঙছে? আরিফ জিহ্বা দিয়ে ঠোঁট খানিকটা ভিজিয়ে বলল, এভাবে চুমো খাই? ঠিক মতো চুমো খাওয়াটাও শিখিসনি এখনো। অনু এবার লজ্জা ভুলে না ফুলিয়ে বলল, তো আর কিভাবে চুমো খায়? আপনি বলছেন ঠোঁটে গুনে গুনে 10টা চুমো খেতে, আমি খেয়েছি, এবার রাগ করতে পারবেন না। আরিফ মুখটা গম্ভীর করে বলল, তুই তো ঠিক করে চুমোও খেতে পারিসনি, রাগ ভাঙবে কি করে? বলে এক ঝটকায় অনুকে ঘুরিয়ে নিচে ফেলে আরিফ উপরে উঠে এলো এবং ফিসফিসিয়ে বলল, চল তোকে শেখাই কিভাবে চুমো খেতে হয়, পরের বার থেকে এমন করে চুমো খাবি। বলেই এক হাতে অনুর চুল মুঠো করে টেনে ধরে অনু ঠোঁট আঁকড়ে ধরল। আরিফের ঠোঁটের সেই উষ্ণ স্পর্শে অনু সামান্য কেঁপে উঠল। 5 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে দেখল অনু চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। এভাবে শ্বাস নেওয়ার অনুর বুক দ্রুত ওঠানামা করছে। আরিফ অনুর সাথে একদম মিশে অনুর কানের কাছে এগিয়ে গরম শ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, অনু আজকে সম্পূর্ণ আমার হবি, যতটা কাছে গেলে দুজন সম্পূর্ণ এক হব। তো শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে শুধু আমার অধিকার চিহ্ন আঁকবো। প্লিজ না করিস না। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ প্লিজ। কথাটা শেষ না করে আরিফ তার হাতে আলতো করে অনুর কোমরের ভাঁজে রাখল আর তার উষ্ণ নিঃশ্বাস অনুর গলার কাছে বইতে শুরু করলো। অনুর চোখ তখনও বন্ধ, কিন্তু তার ভেতরের সমস্ত দ্বিধা এক অজানা উত্তেজনায় কাঁপতে শুরু করলো। আরিফ অনুর রেসপন্স না পেয়ে গলা থেকে মুখ উঠিয়ে জিজ্ঞাসা করলো। অনু কিছুটা কেঁপে উঠে বলল এবং কাঁপা স্বরে স্বরে বলল, এখন এসবের জন্য আমি প্রস্তুত নই। অনুর কথা শুনে আরিফ কিছুক্ষণ কাঁপতে থাকা অনুর মুখের দিকে তাকিয়ে চট করে উঠে দাঁড়ালো। বারান্দার দিকে পা বাড়িয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, উঠে কাপড় ঠিক করে তোর রুমে চলে যা। আরিফকে এইভাবে উঠে গিয়ে চলে যাওয়ার কথা বললে শুনে অনু বন্ধ করে রাখা চোখ মেলে তাকায়। ছলছল চোখে ধীরে ধীরে বিছানা থেকে উঠে জামা ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। অনুর রুম থেকে বের হয়ে যাওয়ার শব্দ শুনে জোরে দেয়ালে ঘুষি মারল আরিফ। একাধারে কয়েকবার ঘুষি মারার ফলে ছিল রক্ত। নিচে বসে বসে ফুঁপিয়ে কেঁদে দিল। সারা রাত বসে কাঁদতে থাকলো। রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন বাজে সকাল 8টা। সবাই ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে। আরিয়ান চৌধুরী, অয়ন চৌধুরী, অরু, অয়ন, আতিফ, আরিফ সবাই আছে, শুধু অনু নেই। আরিয়ান চৌধুরী বলে উঠল, অনু কোথায়? এখনো নিচে নামলো না? গতকাল সকালেও তো অনুকে দেখা যায়নি, সে কি অসুস্থ নাকি? শিউলি বেগম উত্তর করলেন, ভাইয়া অসুস্থ নয়, কালকে বলল রাত জেগে পড়াশোনা করেছে, তাই সকালে উঠতে দেরি হয়ে যায়। আপনারা খেয়ে উঠুন, পরে অনু এসে খেয়ে নেবে, চিন্তা করবেন না। আরিয়ান চৌধুরী আচ্ছা বলে মাথা নেড়ে খেতে লাগলেন। খেতে খেতে তিনি আরিফাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমার ফ্লাইট কয়টায়? টিকিট কেটেছ? আরিফ অনুর কথা শুনে শক্ত হয়ে বসেছিল। আরিয়ান চৌধুরীর কথায় কিছুটা নড়ে চড়ে উঠল। প্লেটের ভাত নড়াতে নড়াতে সে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কেটেছিলাম, আগামীকাল ভোর 6টায় ফ্লাইট। ও আচ্ছা, গিয়ে জানাবে? কি জন্য? আরহান হঠাৎ করে দ্রুত তোমাকে যেতে বলেছে।
কিছু তো বলল না, শুধু বলেছে যত দ্রুত সম্ভব যেতে, কোনো সমস্যা হলে পৌঁছে জানাবে। আরিফ কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো, সময় জানালো। আরিফ খাবার খেতে না শাহিদা বেগম বললেন। মায়ের মুখে কথা শুনে আরিফ কোনো মতে প্লেটের খাবারগুলো দ্রুত গিলে খেয়ে উঠে গেল। নিজ রুমে যাওয়ার আগে সে অনুর রুমের দিকে এলো। দরজায় হালকা ধাক্কা দিয়ে দেখল ভেতর থেকে লক করা। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমের দিকে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো এবং আরিয়ান চৌধুরী আর অয়ন চৌধুরীর সাথে আজ এক গাড়িতে অফিসে গেল। সবার চলে যাওয়ার পর সবকিছু গুছিয়ে শিউলি বেগম মেয়েকে ডাকতে উপরে এলেন। অনুর রুমের দরজায় ধাক্কা দিচ্ছিলেন আর অনুকে ডাকছিলেন। অনুর কোনো সাড়া শব্দ না পেয়ে অনেকক্ষণ ডেকে তিনি বকতে বকতে চলে গেলেন। রুমের ভেতর অনু এখনো দরজার পাশে মেঝেতে শুয়ে আছে। পুরো শরীর তার জ্বরে পুড়ে যাচ্ছে। শুয়ে থাকা থেকে ওঠার শক্তিটুকু পর্যন্ত সে পাচ্ছে না। এতক্ষণে মায়ের ডাকাডাকি শুনে অনুর ঘুম ভেঙেছিল। ওঠার চেষ্টা করেও যখন উঠতে পারল না, তখন আর কোনো শব্দ করেনি। কিছু সময় পর আবার চেষ্টা করে সে দেয়াল ধরে উঠে দাঁড়ালো। কোনো মতে দরজার লকটা খুলে বিছানায় ধপ করে পড়ে গেল। সারা রাত কান্না করার ফলে তার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। চোখ খোলা রাখতে পারছে না। জ্বরে শরীরের তাপমাত্রা যেন আগুন হয়ে আছে। দুর্বল শরীর নিয়ে বিছানায় পড়ে রইল অনু। কেউ জানতে পারল না অনুর কথা। শিউলি বেগমও কাজে ব্যস্ত হয়ে পড়লেন। অনুর কথা মাথা থেকে বের হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর হলো। অনুর রুম থেকে নিজের ড্রেস আনতে এসে দেখল অনু ওপর হয়ে বিছানায় পড়ে আছে। অনুর কাছে গিয়ে ডাক দিল, আপু, এই আপু, কি হয়েছে তোর? বলেই সে অনুর শরীরে হাত রাখল। অনুর শরীরে হাত রাখার সাথে সাথেই দেখল তার গা দগদগ করছে। দ্রুত অনুকে ঠিক করে চিৎ করে শুয়ে সে দেখল তার চোখ মুখ ফুলে আছে এবং পুরো মুখ লাল টকটকে হয়ে আছে। বড় বোনের এমন অবস্থা দেখে অরু চিৎকার করে শিউলি বেগমকে ডেকে উঠল। আম্মু, জলদি এসো, আম্মু, আম্মু, ওপরে এসো। শিউলি বেগম ওপর থেকে মেয়ের হঠাৎ চিৎকার শুনে দ্রুত দৌড়ে উপরে এলেন। ওরও অনুকে দু হাতে জড়িয়ে ধরে রেখেছে। শিউলি বেগম এসে মেয়ের এমন অবস্থা দেখে আটকে উঠলেন। দ্রুত অনুর কাছে এসে অনুকে ধরে কেঁদে দিলেন। আম্মু, কি হয়েছে তোমার? হঠাৎ করে এত জ্বর উঠলো কিভাবে? আম্মু, চোখ খুলো। অনু মায়ের কান্না জড়ানো কণ্ঠ শুনে কষ্ট করে ধীরে ধীরে একটুখানি চোখ মেলে তাকায়। বিড়বিড় করে বলার চেষ্টা করলো, কিচ্ছু হয়নি, শান্ত হও। শিউলি বেগম জোরে কান্না করে দিলেন। শাহিদা বেগম বাগান থেকে ছুটে বাড়িতে ঢুকে অনুর রুমে আসলেন। তিনিও কিছুটা ভয় পেয়ে গেলেন অনুর অবস্থা দেখে। হঠাৎ করে এত জ্বর কিভাবে আসলো? মেয়েটা তো কালকে রাতেও ঠিক ছিল। তিনি দ্রুত অরুকে বললেন, অয়নকে ফোন দে, মাত্র বের হতে দেখলাম বাড়ি থেকে।
বেশি দূর যায়নি, জলদি বল বাড়ি আসতে, অনুকে হাসপাতালে নিতে হবে। ওনার কথা শুনে অরু অনুর ফোনটা খুঁজে কল লাগালো অয়নকে। অয়ন মাত্র বাড়ি থেকে কিছুটা দূরে এসেছে। অরুর ফোন আসায় পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে গুঁজে হঠাৎ কথা বলল। ফোন গুঁজে হাঁটতে হাঁটতে কথা বলল, হ্যালো। অরু ফোন রিসিভ করতেই গড় গড় করে বলতে শুরু করলো, ভাইয়া জলদি বাসায় এসো। আপুর শরীর খারাপ, অবস্থা ভালো না, কেমন করছে যেন, চোখ মেলে তাকাতে পারছে না, আম্মু কান্না করছে, তোমাকে বলছে তাড়াতাড়ি বাসায় আসতে, আপুকে হাসপাতালে নিতে হবে। এক নিঃশ্বাসে সব কটা কথা বলে থামল অরু। অয়ন বোনের কথা শুনে থমকে গেল। ছোট করে আচ্ছা আসছি বলে কল কেটে দ্রুত ছুটল বাড়ির দিকে। বাড়িতে এসে সোজা অনুর রুমে প্রবেশ করল। শিউলি বেগম মেয়েকে ধরে কান্না করছেন। শাহিদা বেগম অনুর মাথায় জলপট্টি দিচ্ছেন। অরু পায়চারি করছে এদিক ওদিক। অয়ন দ্রুত অনুকে বিছানা থেকে কোলে তুলে নিল। শিউলি বেগমকে উদ্দেশ্য করে বলল, দ্রুত নিচে আসো। আমি অনুকে নিয়ে গাড়িতে যাচ্ছি। অরু গাড়ির চাবি নিয়ে আয় জলদি। অরুর ভাইয়ের আদেশ শুনে দৌড়ে গাড়ির চাবি নিয়ে গিয়ে গাড়ির লক খুলে দিল। শিউলি বেগম উঠে এলো। অয়ন অনুকে তার কোলে শুয়ে দিল। শাহিদা বেগম ও অরু উঠে বসলো গাড়িতে। অয়ন গাড়ি ড্রাইভ করতে করতে সাগরকে কল লাগালো। কল রিসিভ হতেই বলল, ভাইয়া অনুর অবস্থা একটু খারাপ, আপনার হাসপাতাল নিয়ে আসছি, একটা সিট রেডি রাখেন। আপার পাশ থেকে কি বলল শোনা গেল না। হাসপাতালে অনুকে আনতেই সাগর দ্রুত এসে অনুকে দেখল, ভর্তি করালো আর টেস্ট করালো। অনুর স্যালাইন চলছে। কিছুক্ষণ পর সাগর রিপোর্ট হাতে নিয়ে এলো। অয়ন সাগরের কাছে জানতে চাইল, রিপোর্ট কেমন, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা নেই, জ্বরটাই বেড়েছে অনেক আর শরীর দুর্বল, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। তেমন কোনো সমস্যা নেই, রিপোর্ট ভালো আছে। তারপর কিছু ওষুধ লিখে অয়নকে দিয়ে পাঠালো ওষুধ আনতে। বলে রাখা ভালো, সাগর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। অয়ন চলে যেতেই সাগর শিউলি বেগম ও শাহিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, টেনশনের কারণ নেই, জ্বর আর শরীর দুর্বলের কারণে এমন হয়েছে, ঠিক হয়ে যাবে। সাগর কেবিন থেকে বের হয়ে গেল। শাহিদা বেগম পিছু পিছু বের হলেন। সাগরের কাছে সামনে এসে শাহিদা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে অনুর? কালকে রাতেও ঠিক ছিল, হঠাৎ করে এমন হবার কারণ কি? সাগর কিছুটা দোনামোনা করছিল বলতে। সাগরকে এমন করতে দেখে শাহিদা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, তুমি ডক্টর, তাই তোমার দায়িত্ব রোগীর কী সমস্যা সেটা রোগীর পরিবারকে জানানো। আশা করছি তুমি কিছু লুকাবে না, বলো কি হয়েছে?
সাগর মাথাটা নিচু করে বলল, আন্টি, আসলে অনু ভয় পেয়েছে। বোধহয় কিছুর জন্য এখন প্রস্তুত ছিল না। হঠাৎ করে সব কিছু মানিয়ে নিতে পারছে না, আর হয়তো সেটার জন্য কষ্ট পাচ্ছে ভেতর ভেতর। শাহিদা বেগম সবটা শুনে মুখটা গম্ভীর করে ফেললেন। সাগরকে বললেন, তোমার বন্ধুকে কল করে কিছু জানাবে না অনুর ব্যাপারে? অনুকে যে হাসপাতালে নিয়ে এসেছি সেটা যেন বাড়ি যাবার আগে জানতে না পারে। হাসপাতালে সব কিছু শেষ করে অনুকে নিয়ে সন্ধ্যা 7টায় বাড়ি ফিরল সবাই। অয়ন অনুকে রুমে দিয়ে সব কিছু বুঝিয়ে নিচে নেমে সোফায় বসল। অয়ন ও সাগরকে বারবার জিজ্ঞেস করেছিল তার বোনের কি হয়েছে, হঠাৎ করে এত জ্বর কি করে আসলো। এসব এতবার জিজ্ঞেস করায় সাগর অয়নকে বুঝিয়ে বলে দিয়েছে শিউলি বেগম মেয়ের পাশে বসে বসে জলপট্টি দিচ্ছেন। হরু দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম বলে উঠলেন, শিউলি, অনুর জন্য স্যুপ নিয়ে আয় গিয়ে, আমি অনুকে জলপট্টি দিচ্ছি। শাহিদা বেগমের কথা শুনে শিউলি বেগম আচ্ছা বলে চলে গেলেন। শাহিদা বেগম এবার অরুর দিকে তাকালেন। তার দিকে এভাবে তাকাতে দেখে অরু সুরসুর করে রুম থেকে বের হয়ে গেল। শিউলি বেগম এসে অনুর মাথার পাশে বসলেন। অনুকে ধীরে ধীরে ডাকলেন, আম্মু, আম্মু শুনছ? শাহিদা বেগমের ডাক শুনে অনু বন্ধ করে রাখা চোখ খুলে তাকালো। জ্বরে চোখগুলো লাল হয়ে আছে, জ্বালা করছে, তাকাতে পারছে না ঠিক মতো। তবুও কষ্ট করে তাকিয়ে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, কি বড় আম্মু? শাহিদা বেগম জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে কোথাও? অনু মাথা নেড়ে বোঝালো না। শাহিদা বেগম এবার সরাসরি জিজ্ঞেস করলেন, আরিফ জোর করেছে? তোমার অনুমতি ছাড়া ছুঁয়েছে? এমন কথা শুনে অনু চমকে উঠল যেন। দ্রুত মাথা নেড়ে না বোঝালো। শাহিদা বেগম কি বুঝলো কে জানে। তিনি অনুর মাথা নাড়ানো দেখে বললেন, আম্মু, মিথ্যা বলবে না, তোমার গলায় দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। শরীরের কম্বলটা টেনে গলা ঢেকে দিল। ঢোক গিলে বলতে চাইল, না বড় আম্মু, তেমন কিছু না। শাহিদা বেগম শুনলেন না। অনুকে বললেন, চুপ করে শুয়ে থাকো আম্মু, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। বলে জলপট্টি দিতে লাগলেন। অনু কিছু বলতে না পেরে ভয় পাচ্ছে। তিনি আরিফ ভাইকে যেন কিছু না বলে দেন। কান্না গলায় দলা পাকিয়ে
আসছে। অনুর চোখের পাতাগুলো কাঁপছে। কিছুক্ষণ পর শিউলি বেগম আসলেন। হাতে স্যুপ বাটি নিয়ে অনুকে ধরে তুলে বসালেন। পিঠে বালিশ ঠেকিয়ে জোর করে স্যুপটুকু খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। অনু ঔষধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হল। শিউলি বেগম ও শাহিদা বেগম রুমের দরজা ভেজিয়ে বের হয়ে গেলেন। রাত 10টা বেজে 48 মিনিট। আতিফ ক্লাব থেকে ফিরেছে। সবে মাত্র ফিরে অনুর অবস্থার কথা শুনে রুমে গিয়ে অনুকে দেখে এসেছে। আরিয়ান চৌধুরী বাড়ি এসে শোনে অনুকে দেখে এসেছে সবাই। বাড়ি চলে আসছে। আরিফ এখনো আসেনি। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শিউলি বেগম শুধু উপরে মেয়ের কাছে বসে আছেন। আরিয়ান চৌধুরী আতিফকে বলে উঠলেন, তোমার ভাইকে কল লাগাও। সেই কখন অফিস থেকে বের হয়েছে, এখনো বাড়ি ফিরছে না কেন? কল দিয়ে বলো বাড়ি ফিরতে। আতিফ তার আব্বুর কথা শুনে কল লাগালো। আরিফের ফোনে কল বাজছে, কিন্তু আরিফ তুলছে না। কয়েকবার চেষ্টা করলাম, একই ঘটনা ঘটল, ফোন তোলেনি। শাহিদা বেগম বলে উঠলেন, কি দরকার, হয়তো কোথাও গিয়েছে, আসবেনি সময় করে, কাজ শেষ হলে। আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন। ওরু আতিফ অয়নের দিকে তাকিয়ে বললেন, সবাই যে যার রুমে যাও, ঘুমাও গিয়ে। সবাই যার যার রুমে চলে গেল। শিউলি বেগম আরিয়ান চৌধুরীকে বললেন, দুপুর থেকে শিউলি মেয়ের পেছনে ছুটছে। রাতটুকু আমি থাকবো অনুর পাশে, আপনি ঘুমিয়ে পড়ুন। আরিয়ান চৌধুরী বললেন, খেয়াল রেখো মামুনি, জ্বর যেন মাথায় না ওঠে, জলপট্টি দিও। আচ্ছা বলে শিউলি বেগম রুম থেকে বের হয়ে অনুর রুমের দিকে গেল। অনুর রুমে ঢুকে দেখল আয়ান চৌধুরী মেয়ের মাথায় পানি ঢালছে। শিউলি মেয়েকে জড়িয়ে ধরে রেখেছে। শাহিদা বেগম ঢুকে বললেন, তোমরা এবার রুমে গিয়ে ঘুমাও একটু। শিউলি, তুই দুপুর থেকে মেয়ের পিছ খাটছিস, এবার গিয়ে ঘুমা, আমি থাকবো অনুর সাথে আজ। শাহিদা বেগমের কথা শুনে শিউলি বেগম বললেন, না না আপা, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি পারবো থাকতে। তুই পারলেও তোকে থাকতে হবে না, সারাদিন তো মেয়ের সেবা করলি। এবার আমি আমার মামনির পাশে থাকবো, তোরা গিয়ে শুয়ে পড়, কোনো কথা বলবি না, আমি তোর কোনো কথা শুনবো না। এবার আয়ান চৌধুরী চোখের ইশারায় শিউলি বেগমকে বললেন, চলো রুমে। শিউলি বেগম মেয়ের কপালে চুমো দিয়ে আয়ান চৌধুরীর সাথে বের হয়ে গেলেন। শাহিদা বেগম দরজাটা ভেজিয়ে দিয়ে অনুর পাশে বসে বসে জলপট্টি দিতে লাগলেন। জ্বরটা আবার বাড়তেছে। রাত 1:30 বাজতে চলল। তখন বাড়ির সদর দরজা খুলে বাড়িতে প্রবেশ করলো আরিফ। ধীর পায়ে ড্রয়িং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে
খেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অনুকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর সাগর বন্ধুকে ফোন দিয়ে সব জানিয়ে দিয়েছিল অনুর অসুস্থতার কথা। সাথে আরিফকে বকেছিল, এত তাড়াহুড়া কিসের, এত বছর ধৈর্য ধরেছিলি, এখন এসবের মানে কি? মেয়েটাকে তো আগে দেখে নিবি সে প্রস্তুত কিনা। আরিফ তখন কিছু বলেনি, চুপচাপ ছিল। তারপর অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে এতটা সময় নির্জন রাস্তার পাশে বসেছিল। অনুর রুমের সামনে এসে হালকা করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। শাহিদা বেগম বসেছিলেন অনুর মাথার পাশে। তিনি জানতেন তার ছেলে আসবে। আরিফের অপেক্ষায় তিনি এতক্ষণ বসেছিলেন। আরিফ রুমে ঢুকে তার আম্মুকে দেখে মাথা নিচু করে ফেলল। ধীর পায়ে এগিয়ে অনুর কাছে আসতেই শাহিদা বেগম উঠে এসে ছেলের গালের সাপটে এক চড় বসিয়ে দিলেন। আম্মুর চড় খেয়ে আরিফ থমকে দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে রাখল। শাহিদা বেগম এবার রাগ নিয়ে বলে উঠলেন, এখন এখানে এসেছ কেন? তুমি এত অধৈর্য আরিফ, সেটা তো কখনো বুঝিনি। সব সময় দেখেছি তুমি ধৈর্য ধরতে জানো, তাহলে এটা কি করে করলে? তোমার জন্য মামুনির কি অবস্থা হয়েছে তুমি দেখতে পাচ্ছ? ভয় পেয়ে মেয়েটার জ্বরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমার থেকে এমনটা আশা করিনি। তোমাকে তোমার আব্বু বলেছিল অনুর মেডিকেলের আগে তার থেকে দূরে থাকতে, অথচ তুমি কি করলে? মাথা নিচু করে রাখলো আরিফ। শাহিদা বেগম গম্ভীর চোখে ছেলেকে দেখে অনুর দিকে তাকালো। দেখলো অনু তাকিয়ে আছে আরিফের দিকে। শাহিদা বেগম এবার বললেন, দরজা লক করে বসবে, চলে যাবার আগে আমাকে ডেকে দিয়ে যাবে। শিউলি কিন্তু মেয়ের গলায় দেখেছে। বলেই রুম থেকে বের হয়ে গেলেন। শাহিদা বেগম চলে যাওয়ার পর আরিফ ফিরে দরজাটা লক করে ধীর পায়ে অনুর কাছে এসে দাঁড়ালো। অনু আরিফের চোখের দিকে তাকিয়ে আছে। আরিফকে চড় মারার সময় অনু দেখেছে। আরিফ কেমন যেন চোখ লুকাতেই চাইল, নিচু হয়ে বসে রইল শুধু। অনু এবার ফুঁপিয়ে কান্না করে দিল। অনুর কান্নার শব্দ শুনে আরিফ দ্রুত তার হাত ধরল এবং শান্ত গলায় জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? কি হয়েছে? মাথা ব্যথা করছে বেশি? খারাপ লাগছে? অনু হিচকি তুলে কাঁদতে লাগলো। শুয়ে থাকা অবস্থা থেকে উঠতে চাইল। আরিফ তাকে ধরে উঠিয়ে বসালো। সরে বসতে নিলে অনু আরিফকে ঝাপটে জড়িয়ে ধরল এবং ফুঁপিয়ে কেঁদে উঠল। চলবে বন্ধুরা, আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।